নমস্কার, ব্রেকিং বাংলা আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় রাজ্য পুলিশ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল বা ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। তার মধ্যে ২ জন ছিল বিহারের বক্সারের মায়াঙ্ক মিশ্র এবং ভিকি মৌর্য, এবং অপরজন উত্তরপ্রদেশের বালিয়ার রাজ সিং। তো এই ঘটনার রাজ্য পুলিশ ৬ তারিখ রাতে ঘটনাটি ঘটে, তার ৪ দিনের মাথায় এই ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। তারপরের দিন সিবিআই তদন্তটা নেয়, বা রাজ্য পুলিশের তরফে সিবিআই কে তদন্তটা দেওয়া হয়। প্রায় ৭ দিনে পড়েছে, কিন্তু সিবিআই এই তদন্তে যেটা হয়েছে যে এখনো পর্যন্ত মূল চক্রীকে সেই জায়গাতে পৌঁছতে পারেনি। আমি আগে একদিন ভিডিও করেছিলাম চন্দ্রনাথের মৃত্যু নিয়ে, তো তাতে সিবিআই তদন্ত নেওয়ার পর আমি বলেছিলাম যে সিবিআই তদন্ত নিলে কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে, এত সহজে কিন্তু মূল চক্রীকে জানতে পারবেন না। তো এরপরে পাশাপাশি উত্তরপ্রদেশের যে অপরাধী যে রাজ সিং, তার পরিবারের তরফে দাবি করা হয়েছিল যে সে জড়িত ছিল না। তখনও পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল, বাংলার পুলিশ। কিন্তু সিবিআই তদন্ত নেওয়ার পর আমি বলেছিলাম যে তাহলে কি তাকে ছাড় দেওয়া হচ্ছে? তো সিবিআই কিন্তু এখনো তাকে ছাড় দেওয়া হয়নি। তো আমি এই ব্যাপারেই আজকের ভিডিওতে আলোচনা করব যে সিবিআই কোন জায়গাতে আছে তদন্তে, এবং কেন এখনো পর্যন্ত মূল চক্রীর কাছে পৌঁছতে পারেনি বা তাকে গ্রেপ্তার করতে পারেনি। তো তার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রাখছি যে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন আমার খুব ভালো লাগবে, এবং বেল কি বলে বাটনটি প্রেস করবেন এবং অল অপশন বাটনটি চাপবেন, যাতে আমার ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে ৬ তারিখ রাতে মধ্যমগ্রামের দোহারিয়ার কাছে চন্দ্রনাথ রথকে গাড়িতে খুন করা হয়। ৭-৮ জন দুষ্কৃতী ছিল, তারা একটি গাড়ি নিয়ে এসেছিল, সেই গাড়ি দিয়ে তার পথ আটকে, তাকে বাইকও ছিল দুষ্কৃতীরা, তাকে অনেকগুলো গুলি চালানো হয়, এবং তার যে ড্রাইভার তিনিও জখম হয়েছেন। তো এইটার পরে যেটা হয়েছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিন রাতেই মধ্যমগ্রামে গিয়েছিলেন, গিয়ে তিনি বলেছিলেন যে রাজ্য পুলিশে তার আস্থা রয়েছে এবং রাজ্য পুলিশে তদন্ত করবে। রাজ্য পুলিশ সিট গঠন করে সেই তদন্ত করে, এবং দেখা যায় যে ৪ দিনের মাথায়, মানে বুধবার রাতে ঘটনা ঘটেছে, রবিবারের রাতে কিন্তু ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ওই গাড়িতে যে ফাস্ট্যাগের যে স্টিকার লাগানো ছিল, টোল দেওয়ার জন্য যে ফাস্ট্যাগ লাগানো হয়, তো সেইটা থেকে সূত্র ধরে পুলিশ প্রথমে বিহারের মায়াঙ্ক মিশ্রকে গ্রেপ্তার করে, কারণ তার অ্যাকাউন্ট থেকেই সেই টাকা গিয়েছিল, বা তার মোবাইলটা যেটা ইউজ হয়েছিল সেখান থেকে টাকা গিয়েছিল, সেই সূত্র ধরে গ্রেপ্তার করে। মায়াঙ্ককে জেরা করে ভিকি মৌর্য এবং উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজ সিংকে গ্রেপ্তার করা হয়। তো গ্রেপ্তার করে আনার পরে রাজ সিং এর পরিবার থেকে দাবি করা হয় যে ঘটনার দিন রাজ সিং এর মা দাবি করেছিলেন যে ঘটনার দিন, মানে ৬ তারিখে রাজ বালিয়াতেই ছিলেন, এবং পরের দিন তারা লখনৌতে এক এমএলসি যে বিধান পরিষদের সদস্য, তার মেয়ের বিয়েতে তারা গিয়েছিলেন। পরবর্তীকালে তারা অযোধ্যায় গিয়েছিলেন। তো ৬ তারিখ ঘটনার দিন রাজ বালিয়াতেই ছিলেন, এবং সেখানে যে শপিং মলে তিনি সন্ধ্যাবেলা কেনাকাটা করেছিলেন। তারপর উত্তরপ্রদেশের পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে তার পরিবার থেকে যে দাবিটা করা হয়েছে সেটা সঠিক, কারণ রাজের নাকি ভিডিও ফুটেজ এই শপিং মলে পাওয়া গেছে, এবং তিনি যে অ্যামাউন্টের টাকা কেনাকাটা করেছেন বলেছিলেন, ক্যাশ মেমোর সঙ্গে সেটা মিলেছে। তো সিবিআই তদন্ত নেওয়ার পর আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যে এবার সিবিআই বোধহয় তাকে ছাড় দিতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ৬ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও সিবিআই কিন্তু রাজকে ছাড় দেয়নি বা ক্লিনচিট দেয়নি যে সে এখানে জড়িত ছিল কিনা। কারণ রাজ্য পুলিশ যে দাবিগুলো করেছিল গ্রেপ্তারের সময় রাজ সিংকে, যে রাজ সিং এর পরিবার যাই দাবি করুক না কেন, তার গতিবিধিতে সন্দেহজনক কিছু ছিল, কারণ সে ঘটনার আগে থেকেই নিজের মোবাইল ব্যবহার করছিল না, তার মার মোবাইল ব্যবহার করছিল, এবং ঘটনার পরে সে মার মোবাইল ব্যবহার করেছে, এবং তারা যথেষ্ট প্রমাণ নিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তো এখন যেটা সিবিআই তদন্ত নেওয়ার পরে অনেকেরই যেটা প্রশ্ন যে ৩ জন তো শার্প শুটার অ্যারেস্ট হয়েছে। মায়াঙ্ক মিশ্র, সে সিবিআই যেটা জানিয়েছে মায়াঙ্ক ঝাড়খণ্ডের এক অপরাধীর কথায় বা ব্যবসায়ী যাই হোক না কেন, তার কথায় মায়াঙ্ক ঝাড়খণ্ডের নাম্বার প্লেটের একটি গাড়ি কলকাতাতে নিয়ে এসেছিল, বারাসাতে ১১ নম্বর রেলগেটের কাছে একজনকে হ্যান্ড ওভার করে সেটা,
এবং মাঝ রাস্তায় ডানকুনি টোল প্লাজার আগে সেই নাম্বার প্লেট খুলে ফেলে দেওয়া হয় জঙ্গলে, এবং তারপরে জাল নাম্বার প্লেট সেখানে লাগানো হয়েছিল। তো তারপরে গাড়ি হ্যান্ডওভার করে দেওয়ার পর মায়াঙ্ককে নাকি 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সে পুরো টাকা এখনো পায়নি, বা অপারেশন পর্যন্ত সে পায়নি। তারপরে মায়াঙ্ককে সেই ব্যক্তি যাকে হ্যান্ডওভার করেছে সে 2,000 টাকা দিয়েছিল ক্যাবে করে হাওড়া স্টেশনে চলে গিয়ে তার বাড়ি ফিরে যাওয়ার জন্য। মায়াঙ্কের সব দাবি করেছে। ভিকি মৌর্য বলেছে সিবিআইয়ের কাছে যে এই অস্ত্র 2-3খানা অস্ত্র, বিদেশি অস্ত্র কেনা হয়েছিল, সেটা নেপাল থেকে কেনা হয়েছিল দিন 15 আগে, মানে অপারেশনের দিন 15 আগে। সেগুলো এনে স্থানীয় এক ক্রিমিনালের কাছে সেটা রাখা হয়েছিল। এবার এছাড়াও অন্য যারা এসেছিল তারাও হচ্ছে তাদের সঙ্গে অস্ত্র ছিল। মায়াঙ্ক দাবি করেছে যে সে একটা গাড়ি নিয়ে এখানে চলে এসছে, সেখানকার ঝাড়খণ্ডের এক ব্যক্তির কথায়, এসে হ্যান্ডওভার করেছে গাড়ি, কিন্তু আরেকটি গাড়িতে 3 জন এসেছিল। সেই গাড়িতে ভিকি মৌর্য বা রাজ সিং এরা ছিল কিনা সে সেটা বলতে পারছে না। এখন পুলিশ মায়াঙ্ককে নিয়ে হচ্ছে ডানকুনি টোল প্লাজার কাছে সেই নাম্বার প্লেট উদ্ধার করার চেষ্টা করছে, যেটা গাড়ির আসল নাম্বার প্লেট, যেখান থেকে মায়াঙ্ক পুলিশকে সেই নাম্বার প্লেট কি নাম্বার ছিল ঝাড়খণ্ডে সেটা বলতে পারেনি। যেখান থেকে পুলিশ হচ্ছে গাড়ির মূল মালিকের সন্ধান পাওয়ার চেষ্টা করছে, যেখান থেকে আরও কিছু সূত্র বেরোতে পারে বলে মনে করছে। তবে রাজ্য পুলিশের একটি সূত্র যখন তাদের হাতে তদন্ত ছিল, তারা জানিয়েছিল যে মূল চক্রী হচ্ছে এ রাজ্যের এবং ঝাড়খণ্ডের 2জন কয়লা মাফিয়াকে হচ্ছে এই খুনের ঘটনার জন্য, সুপারি কিলিং এর জন্য বরাদ দেওয়া হয়, এবং তারাই হচ্ছে এইসব সাপ শুটার, যারা এই ঘটনা কোনো জায়গায় গিয়ে লোকজনকে খুন করে আসতে পারে, যারা অস্ত্রচালনায় মানে আগ্নেয়াস্ত্র চালনায় পারদর্শী, এরকম লোক তারা ঠিক করে দেবে এবং তারাই হচ্ছে এসে করবে। এবং 6-7 জনের উপস্থিতি পাওয়া গিয়েছিল, যেগুলো দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে। তা অনেক সিসিটিভি ফুটেজ এবং প্রায় 1000 খানেক মোবাইল নাম্বার নিয়ে সিবিআই এখন তদন্ত করছে, যে এই মোবাইলগুলো মানে কল ডাম্পিং এ যেটা হয়েছে, যে যেখানে ঘটনাস্থলে কোন কোন নাম্বার তখন অ্যাক্টিভ ছিল, সেই নাম্বারগুলো কাদের, তারা ওখানে কি করছিল, কি বৃত্তান্ত, এগুলো এখন তার ঝাড়াই বাছাই চলছে। তো যেটা বলতে চাইছিলাম যে যে উত্তরপ্রদেশের যে ক্রিমিনাল, তার একটা বিজেপির যোগ পাওয়া গিয়েছিল। সেই ওখানকার হচ্ছে ক্ষত্রিয় সমাজে সে নিজেকে সাধারণ সম্পাদক বলে দাবি করেন, এবং হচ্ছে বিজেপি নেতা, একজন মন্ত্রী এবং একজন সাংসদের সঙ্গে তার ঘনিষ্ঠ তার পরিচয় পাওয়া গিয়েছে, সেসব ছবি টবি পাওয়া গিয়েছে। তো এই সবের কারণে হচ্ছে একটা যোগী আদিত্যনাথের কারণে বিষয়টা গিয়েছিল, এবং তিনি হচ্ছে পুলিশের এসটিএফ এর কে দিয়ে তদন্ত করেন, যেটাতে পুলিশ দাবি করেছে না, রাজ সিং হচ্ছে এই ঘটনাতে জড়িত ছিল না। যদিও সিবিআই কিন্তু এখনো তাকে ছেড়ে দেয়নি, বা সিবিআই পরিষ্কার করে বলছে না যে রাজ হচ্ছে এই ঘটনাতে নেই, মানে যার সঙ্গে বিজেপি সংযোগ পাওয়া গেছে, রাজ এই ঘটনাতে নেই, বা তাকে এখনই ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই, বা কোনোটাই কিন্তু সিবিআই বলছে না। সিবিআই চুপ করে বসে আছে, যাই না পরের দিনকে কোর্ট প্রোডাকশনের দিন সিবিআই কি বলবে। তো এখন যেটা মূল জানা, যে মূল চক্রীকে, তো অনেকে, আমি প্রথমেই বলেছিলাম যে সিবিআই নিয়েছে মানে এই মামলার দীর্ঘসূত্রিতা। সিবিআই এখন এটা ওটা সেটা ঘটনাস্থলে তারা 3D স্ক্যানার দিয়ে হচ্ছে পরীক্ষা টরীক্ষা করেছে, ছবি টবি তুলেছে। তারপর এখন গাড়িটা নিয়ে গাড়ির নাম্বার প্লেট খুঁজে বার করা, তার আসল মালিককে, এবং হচ্ছে এই মায়াঙ্ক মিশ্র তাকে কে টাকা দেওয়ার কথা বলেছিল, যে 1 লাখ টাকা দিয়ে দেবে গাড়িটা কলকাতায় পৌঁছে দিলে, এই সব, এবং ভিকি মৌর্যকে কারা বরাত দিয়েছিল, কে যোগাযোগ করেছিল ঝাড়খণ্ডের, এগুলো সব জানার চেষ্টা করছে। কিন্তু আসল যেটা সেটা হচ্ছে যে সিবিআই তদন্তে এইটুকু হিন্ট পাওয়া গেছে, যেটুকু যে শোনা যাচ্ছে, যে কলকাতা থেকে একজনের টাকা গিয়েছিল ঝাড়খণ্ডের কোনো একজন ব্যবসায়ীর কাছে, যিনি হচ্ছে এই অর্গানাইজগুলো করেছে, যে গাড়ি পৌঁছে দেওয়া, আর্মস কেনা, এসবের। তো যে ঝাড়খণ্ডের সেই ব্যবসায়ী গ্রেফতার না হওয়া পর্যন্ত হচ্ছে কলকাতার কাছ থেকে টাকা গিয়েছিল, কারণ এরা শুনেছে, যারা অ্যারেস্ট হয়েছে তারা শুনেছে যে কলকাতা থেকে টাকা গিয়েছিল ঝাড়খণ্ডে, এবং ঝাড়খণ্ডের লোকরা তাদেরকে বরাদ দিয়েছে এই অপারেশনটা করার জন্য। তো ঝাড়খণ্ডের সেই ব্যবসায়ী, সেটা সে কয়লা মাফিয়া কিনা আমি জানি না, সে গ্রেফতার হলে হচ্ছে তাদের জানা যাবে যে কলকাতা কে তাকে বরাদ দিয়েছিল, বা এই রাজ্যের কোন ব্যক্তি তাকে বরাদ দিয়েছিল চন্দ্রনাথকে খুন করার জন্য। কারণ যারা গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে চন্দ্রনাথের কোনো সম্পর্ক নেই, এবং হচ্ছে কোনো বৈরিতারও ব্যাপার নেই, কোনো শত্রুতারও ব্যাপার নেই, কারণ তারা তাকে চিনতেই না। শুধুমাত্র হচ্ছে তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এই ব্যক্তি এখান থেকে এখানে যায়, সেটা লোকাল ক্রিমিনালরা তারা রেকি করে টাইমটা জানিয়ে দিয়েছে, এরকম সময় এই গাড়িতে করে তারা আসেন। সেটা নিশ্চিত হওয়ার পরেই তারা তাকে গুলি করে খুন করেছে। এখন দেখা যাক, যে আমি বলেছি যে ধৈর্য ধরতে হবে। সিবিআই তদন্ত নিয়েছে, সিবিআই তদন্ত মানে দীর্ঘ কয়েক বছরের ব্যাপার।
আপনার 2-4 দিনেই হাতে গরম সব পেয়ে যাবেন। মূল যারা অপারেশন করেছে, খুনটা করেছে তারা গ্রেপ্তার হয়ে গেছে, কিন্তু কে খুন করিয়েছে, তার ইন্টারেস্ট কি, মোটিভ কি, খুনের মোটিভ কিন্তু এখনো পরিষ্কার নয়। 6 তারিখ থেকে ধরে নিন হচ্ছে 18 তারিখ, এখনো কিন্তু পরিষ্কার নয়। এখন দেখা যাক যে সিবিআইয়ের জন্য, সিবিআই এই তদন্তর সমস্ত কিছু উন্মোচন করার জন্য কতদিন সময় নেয়। নিশ্চিতভাবেই আপনাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য রাখুন, ধৈর্যের ফল হচ্ছে ভালোই হবে নিশ্চয়ই। এখন দেখা যাক শেষ পর্যন্ত আমরা কবে জানতে পারবো যে এই চন্দ্রনাথ সঙ্গে কার শত্রুতা ছিল, চন্দ্রনাথকে কেন খুন করা হলো, কিসের জন্য খুন করা হলো, সেগুলো জানতে একটু অপেক্ষা নিশ্চয়ই করতে হবে। সিবিআই সেই দিকেই এগোচ্ছে, কারণ সহজে কিন্তু ব্যাপারটা হবে না। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।